গ্রিন ভ্যালি ভিউ পয়েন্ট দেখে আমরা এখন যাচ্ছি খাজিয়ারের পথে, যেটা কিনা ডালাহৌসি থেকে 22 কিলোমিটার। আর একটা রাস্তার পর অর্থাৎ ড্যানকুন পিক আর কালাটপ, এটা কিন্তু দুদিকে চলে গেছে। ড্যানকুন পিক ডান দিকে আর কালাটপ বাঁ দিকে। তো এর মাঝখান দিয়ে খাজিয়ার চলে গেছে নিচের দিকে। তো এই খাজিয়ার যাওয়ার পথটাও কিন্তু বেশ জঙ্গল জঙ্গল, তাই না? আর বেশ অ্যাডভেঞ্চারাস। দেওদার গাছ, হ্যাঁ হ্যাঁ, মাঝখান থেকে রাস্তা। আমরা এখন পৌঁছে গেছি খাজিয়ারে। দেখুন এখান দিয়ে ওঠা যায়, আর সামনে একটা রাস্তা আছে, ওখান দিয়েও এন্ট্রেন্স আছে। দুদিক দিয়ে গেলেই ওই পৌঁছাবেন আর কি ভ্যালিতে। তো আমরা এদিক দিয়ে উঠছি আর কি। এখানেও কিন্তু প্রচুর ওই কাশ্মীরের মতো হর্স রাইডিং আছে, প্যারাগ্লাইডিং আছে, বিভিন্ন অ্যাক্টিভিটিস আছে, আপনারা করতে পারেন। তো আমরা এখন ঘুরে বেড়াচ্ছি খাজিয়ারে। শ্রেয়া হঠাৎ দেখে বলছে, কি বলছিলে শ্রেয়া? যেরকম ঠান্ডা, কি বলবো, এটা অনেকটা মিনি সুইজারল্যান্ডের মতো দেখতে। নাকি অনেকটা। আর আমি বললাম এটাই তো মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া, এটাকেই মিনি সুইজারল্যান্ড বলা হয়। তো দেখাই আপনাদের, দেখুন ওইদিকে সামনে কিন্তু একটা লেক আছে, আর চারপাশে এই যে দেবদারু গাছ, আর মাঝখানে এরম লেক। অসাধারণ লাগছে কিন্তু পরিবেশটা। দেখো শ্রেয়া ওপরে, আর মেঘগুলো দেখুন কি দারুণ লাগছে। আর এখানে কিন্তু প্রচুর অ্যাক্টিভিটিস আছে, আপনারা করতে পারেন। এই যে ঘোড়ায় করে যদি চড়েন, তাহলে এই যে সাইড দিয়ে দিয়ে রাস্তাগুলো দেখছেন, পুরো ওইটা দিয়ে পুরো ঘোরাবে, পুরোটা ঘোরাবে। আমরা এখন করছি না, আর আমরা ওই লেকের সামনেও যাব। ওখানে একটা ব্রিজ আছে, খুবই সুন্দর ব্রিজ। আর এই যে সবুজ ঘাসের একটা ভ্যালি মতো, এই যে সবুজ ব্যাপারটা, পাহাড়ে ঘেরা, দেবদারু গাছ, লেক, এর জন্যেই কিন্তু এটা অনেকটা দেখতে লাগে সুইজারল্যান্ডের মতো। তাই জন্য এই জায়গাটাকে মিনি সুইজারল্যান্ড অফ ইন্ডিয়া বলা হয়। কাশ্মীরে যেরকম কাশ্মীরি ড্রেস পরে ফটো তোলা যায়, এখানেও কিন্তু সেরকম লোকাল ড্রেস পরে ফটো তোলা যায়। দেখুন অনেকে তুলছে। আর এরকম একটা, এটা আমরা সব জায়গাতেই দেখছি ডালহাউসিতে, যে র্যাবিট কাঁধে নিয়ে, এখানে আবার একসঙ্গে কাশ্মীরি ড্রেস পরে র্যাবিট কাঁধে নিয়ে ফটো তোলা। জিজ্ঞাসা করলাম, এই ড্রেসটার নাম হচ্ছে লুয়াচেরি, যেটা স্পেসিফিক চাম্বা নামক জায়গাতেই পরে বা পাওয়া যায়। আর আরেকটা ড্রেস আছে যেটা হিমালয়ান ড্রেস, ওটা শুধুমাত্র চাম্বাতে নয়, ওটা কাংড়াতেও বললে পাওয়া যায়। হ্যাঁ, সব জায়গাতেই কিন্তু বললো এখানে প্রপার, এখানে প্রপার আর কি। যাই হোক, আমরা আর এটা করছি না। না, এটা কিন্তু আপনারা ড্রেস পরে ছবি তুলতে পারেন। সুন্দর লাগছে। জিজ্ঞাসা করছিল আমাকে করবো কিনা, না। আর এখানে ব্রিজটা বোধহয় বন্ধ, ব্রিজটা দেখুন বন্ধ। আগে খোলা থাকতো, এখন কিছুর জন্য বন্ধ আছে হয়তো। আমরা কিন্তু এই খাজিয়ারের পাশে একটা দোকান থেকে ওই সেই ক্যান্ডি, হাজমোলা ক্যান্ডি, ইমলি লজেন্সটা কিনে নিয়েছি। এটা কিন্তু খুবই কাজের, মানে আপনারা যারা পাহাড়ে বেড়াতে আসবেন না, তারা মাস্ট এই লজেন্সটা আনবেন। পুরো যে গাটা গোলাচ্ছে না, ওটা কমিয়ে দিচ্ছে। তো আমরা ভেবেছি পরের বার যদি আসি এগুলো নিয়ে আসবো। তবে কলকাতায় ছোটবেলায় পেতাম। এখন আমি দেখি না কোথাও পাওয়া যায় বলে। প্রথম আমি ওই স্টেশন থেকে, সরি বাসের, ধর্মশালা বাস স্ট্যান্ড থেকে কিনেছিলাম। তো খুবই ভালো লজেন্স, আর মাথা ঘোরা, বমি ভাব সবটাই কমিয়ে দিচ্ছে, বিকজ অফ ইমলি। যেহেতু তেঁতুল আছে ওই জন্য। হেভি লজেন্স, দারুণ লজেন্স। আর আমরা এখন এই সুন্দর মনোরম প্রাকৃতিক সৌন্দর্যের মাঝে ঘুরে বেড়াচ্ছি, হাত ধরে ঘুরে বেড়াচ্ছি। আর সুইজারল্যান্ড এখনো যেতে পারিনি, তো কি হয়েছে, এখানে তো চলে এসেছি। আমাদের ভারতে কিন্তু কম কিছু নেই, মানে সব কিছুই আছে। ঠিকই,
কিন্তু মানুষ এই নোংরা করে রাখে। মিসইউজ করে। এই যে আমরা লজেন্স খেলাম, প্যাকেটটা কিন্তু আমার পকেটে রেখেছি, যেখানে ডাস্টবিন পাবো সেখানেই ফেলবো, কিন্তু এখানে দেখুন অনেকে ফেলে রেখেছে এরকম ছোটোখাটো অনেক কিছু। ওভারঅল দেখতে হয়তো সবুজ লাগছে, কিন্তু দেখুন ওই যে দূরে একটা প্লাস্টিক পড়ে মানে একটা বাজে করে দিচ্ছে না জায়গাটাকে। এইখানে এইটাই তফাৎ সুইজারল্যান্ড আর আমাদের, আর কিছুই না। সুইজারল্যান্ডেও কিন্তু আমার একজন স্টুডেন্ট গেছে, সেও বলছিল সুইজারল্যান্ডে কিন্তু মানে আহামরি কিছু নেই, কিন্তু কি পরিষ্কার, মানে মানুষরা পরিষ্কার রেখেছে, আর যার জন্য পলিউশনও কম, চারিদিকটা দেখতেও সুন্দর লাগে। আর এর মাঝে যদি সবুজের মাঝে ধরুন একটা ট্রেন রাইড করেন, তাহলে এই ব্যাস, ওটাই তো সুইজারল্যান্ড, আর কিচ্ছু নাই। দেখুন চামচ পড়ে, এইগুলোই হচ্ছে, এগুলো দেখলে বুঝবেন আপনি ইন্ডিয়াতে আছেন। আর এগুলো এগুলো না থাকলে বুঝবেন আপনি সুইজারল্যান্ডে আছেন। আমরা খাজিয়ার দেখার পর এখন চলে এসেছি ড্যানকুন পিকে যাব বলে। এখানে কিন্তু বেশ কিছুটা ট্রেক করে উঠতে হয়। তো এইখানে হচ্ছে এরকম গাড়ি আপনাদের দাঁড় করিয়ে দেবে, এখান থেকেও কিন্তু সেই ওই কাশ্মীরের মতো আমাদের ধরবে, আমার গাইড লাগবে, হ্যান ত্যান, আপনাদের কিচ্ছু নিতে হবে না। যারা পারবেন সক্ষম তারা এই রাস্তা দিয়ে দেখুন ড্যানকুন পিকে উঠে যেতে পারবেন। আর উপরে একটা টেম্পল আছে, সেটা বলা হয় পোহলানি মাতা টেম্পল। এই টেম্পল সম্পর্কে আপনাদেরকে ওপরে গিয়ে বলবো। তো আগে আমরা ট্রেকিং করি, চলুন ওঠা যাক। এইখান থেকে কিন্তু সাংঘাতিক ট্রেক, ধারে খাদ, আর এই সোজা রাস্তা উঠে গেছে। যারা সক্ষম তারাই কিন্তু যাবেন। আর অনেক সিঁড়ি আছে, এমনি ওটার থেকে সিঁড়িতে ওটা কিন্তু বেশি কষ্টকর, অনেক কষ্ট। যাই হোক আমরা চেষ্টা করছি। এই যে এখানে কিছু এরকম বসার জায়গাও আছে, দেখুন বসছে মাঝে মাঝে। এখানে টাইম লাগবে, আমাদের ড্রাইভার দাদা বললেন এখানে কিন্তু 2-2.5 ঘন্টা লাগবে, দেখা যাক কত লাগে। আর এই যে এরকম বসার জায়গা আছে, এরকম বসতেও কিন্তু আপনারা পারবেন। এখানে সবে আমরা উঠতে শুরু করেছি, আর এখানে কিন্তু প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে, মানে বিশাল ঠান্ডা হাওয়া। আচ্ছা কয়েকজন উঠছে, চলো দেখি যাওয়া যাক। বেশ ভয়ানক এক্সপিরিয়েন্স, মেঘ ডাকছে, হাওয়া দিচ্ছে, ঠান্ডা হাওয়া, তার মধ্যে আমরা উঠছি। দেখা যাক কত দূর আমরা উঠতে পারি। করে ঠান্ডা হাওয়া, প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে। আর এই ট্রেকটা দেখুন কত উপরে। এইখান থেকে ভিউটা দেখুন, দুর্দান্ত ভিউ। এখানে না ঠান্ডা হাওয়া তো দিচ্ছে, আর শাঁ শাঁ করে হাওয়ার আওয়াজ হচ্ছে। হাওয়ার আওয়াজটা শুনুন, জানি না শুনতে পাচ্ছেন কিনা। আর এই কিছুটা ভিউ, দুর্দান্ত এক ভিউ। মানে ড্যানকুন পিকটা করবেন ডালহাউসিতে যারা আসবেন, অসাধারণ, মিস করবেন না। আর এইরকম লাঠিও পেয়ে যাবেন, নিতে পারেন। হ্যাঁ একটু বসতে পারি আমরা। এত ঠান্ডা হাওয়া যে হাত পা জমে যাচ্ছে। আর শ্রেয়া একটু বসে নিচ্ছে, রেস্ট নিয়ে নিচ্ছে। আর এই ভিউটা দেখুন, দুর্দান্ত ভিউ। দেখুন আমরা সেই কোথা থেকে হেঁটে উঠে এসেছি, এখনও ঠিক যতটা উঠেছি ঠিক ততটাই রাস্তা আবার বাকি। কিন্তু অনেকে বলছে এরপর থেকে একটু ফ্ল্যাট আছে, দেখা যাক। দেখুন এইখান থেকে কিন্তু এরকম সাইডে রেলিংও দেওয়া। এই রাস্তাটা দেখুন অনেকটা ফ্ল্যাট, কিন্তু মানে যেরকম আমরা এলাম সেই রকম রাস্তার থেকে অনেকটাই ফ্ল্যাট। আর আমাদের হাত পুরো জমে গেছে, তো মোটামুটি খুব একটা কঠিন নয়। ওই একজন ভদ্রমহিলা বললেন না যে অনেকে ভয় দেখাবে, বাট যাওয়া যায়,
তো আপনারা চেষ্টা করতে পারেন। এখানে দেখছি অনেক বয়স্করা উঠছে, হাঁপাচ্ছে, থামছে, আবার উঠছে। আর আমরা এসছি দেখুন ক্রক্স পরে। আমরা ভেবেছিলাম যে আমরাই শুধুমাত্র ক্রক্স পরে এসছি, বাট এখানে দেখলাম একজন বয়স্ক ভদ্রলোক উঠলেন, উনিও কিন্তু ক্রক্স পরেই ছিলেন। আর বেশ থ্রিলিং রাস্তাটা কিন্তু, এইদিকে খাদ, এইদিকে পাহাড়, মাঝখান দিয়ে দেখুন বেশ থ্রিলিং রাস্তা। আর মাঝে মাঝে কিছুটা আবার ওরকম রেলিং দেওয়া, আবার সামনে দেখতে পাচ্ছি একটু রেলিং দেওয়া আছে। রেলিং দেওয়া, ফাঁকা জায়গা, হ্যাঁ খাদ, এসব না হলে আর ট্রেকিং এর কি মজা। হ্যাঁ তা ঠিক। ওই জন্য কিছু কিছু ছেড়ে ছেড়ে রেখে দিয়েছে। হ্যাঁ দেখুন একবার রাস্তাটা এখান দিয়ে, মারাত্মক থ্রিলিং। কি অ্যাডভেঞ্চার। এরম ট্রেকিং আমরা প্রথম করছি কিন্তু। হ্যাঁ। আর এর থেকেও বড় বড় ট্রেকিং হয়, বাট সেগুলো আমরা এখনো কিছু করিনি। আর জানি যারা ট্রেকিং করে থাকেন তারা হয়তো বলবেন এ তো কিছুই না, এটা দেখে এরকম কেন করছে। বাট আমরা যেহেতু প্রথম করছি এরকম, এটা আমাদের কাছে কিন্তু বেশ থ্রিলিং আর রোমাঞ্চকর। আগে গিয়ে মনে হচ্ছে রাস্তা নেই। হ্যাঁ দেখুন আগে গিয়ে মনে হচ্ছে রাস্তা শেষ, খাদ, যেরকম রাস্তা দিয়ে আমরা গাড়ি করে করে এসছি আর কি। কিন্তু এখান দিয়ে টার্ন নিলে আস্তে আস্তে রাস্তা খুলবে। এই যে দেখুন রাস্তা, ওরে বাবা, দেখুন এই হচ্ছে রাস্তা। আমাদের ড্রাইভার দাদা যে বললেন 2-2.5 ঘন্টা লাগবে, ঠিকই বলেছে, কিন্তু ড্যানকুন পিকে কিন্তু টাইম লাগবে আপনাদের। বাট ওই যে আপনারা যদি পিকে পৌঁছাতে পারেন, তারপর যে আনন্দটা, সেটা কিন্তু সেরা হতে পারে। দুর্দান্ত ভিউ, ভিউ নিয়ে কোনো কথাই হবে না, ভিউ কিন্তু সেরা এখানকার, মানে মনোমুগ্ধকর ভিউ, অসাধারণ জাস্ট। এই ড্যানকুন পিকে উঠতে উঠতে আপনাদের আমি একটু ডিটেলসটা বলে দিই। এই ড্যানকুন পিক কিন্তু হিমাচল প্রদেশের বা ডালহাউসির সব থেকে উঁচু একটা পিক। এটা হচ্ছে 2745 মিটার উঁচু। আর এখানে যেটা আমরা প্রথমে উঠতে উঠতেই বলছিলাম, প্রচণ্ড সাঁই সাঁই করে হাওয়া দিচ্ছে, শব্দ করছে। আমরা ভাবছিলাম বোধহয় বৃষ্টি পড়ছে, আমরা উঠবো কি উঠবো না, বাট সেটা বৃষ্টির শব্দ নয়, সেটা ছিল হাওয়ার শব্দ। মানে এখানে যে দেখছেন, দেখালাম আপনাদের, এত গাছপালা, এই গাছপালার মধ্যে দিয়ে যখন শঁ শঁ করে হাওয়া বয়ে যায়, তখন কিন্তু একটা সুরের সৃষ্টি হয়, শব্দের সৃষ্টি হয়। তাই কিন্তু অনেকে একে সিঙ্গিং হিল বলে থাকেন। এই ড্যানকুন পিকের উপর থেকে কিন্তু 360 ডিগ্রি খুব সুন্দর একটা হিমালয়ান রেঞ্জের ভিউ পাওয়া যায়, 360 ডিগ্রি, দারুণ লাগে। আর সত্যি এই যে আপনাদের বললাম না, একে সিঙ্গিং হিলও বলা হয়, খুব সুন্দর একটা শব্দ করে, সেই শব্দটা কিন্তু শুনতে মানে দারুণ লাগছে। যেমনি ভালো লাগছে, তেমনি কিন্তু একটা রোমাঞ্চকরও লাগছে। মানে সত্যি একটা, মানে যেন কিছু একটা সাই আওয়াজে গানই হচ্ছে, মানে হ্যাঁ হ্যাঁ শব্দ হচ্ছে একটা। আর মনে হচ্ছে যেন মাঝে মাঝে মনে হচ্ছে সেই তুষার ঝড়েলে যেরকম হয়, মানে ভয়ও লাগছে, অ্যাডভেঞ্চারাস লাগছে। মানে এই শব্দটা আমাদের এই ড্যানকুন পিক ওঠার জার্নিটাকে মানে আরও রোমাঞ্চকর করে তুলছে, দুর্দান্ত লাগছে। আর ওপরে কিন্তু আছে একটা টেম্পল, যেটা হচ্ছে দেবী ফোলানিকে উৎসর্গ করে তৈরি। লোকালদের মতে এই ফোলানি দেবী কিন্তু এখানকার আশেপাশের এরিয়া রক্ষা করেন। তো সেটা আমরা উপরে উঠে দেখব, তাই জন্য এই টেম্পলের নাম হচ্ছে ফোলানি দেবী টেম্পল। এখানেও যেন মনে হচ্ছে রাস্তা শেষ, আর রাস্তা নেই। মেঘটা দেখুন উপরে, এই ভিউটা দেখুন, মানে ব্রেথ টেকিং ভিউ। উফ কি অপূর্ব, মানে কতই না ঘোরার জায়গা আছে না, আমাদের ভারতবর্ষেই কত ঘোরার জায়গা আছে, আর বিশ্বে তো আছেই। এইসব জায়গায় ঝটপট চলে আসুন। সাইডের ভিউটা দেখেছো? এই জায়গায় এখানে হচ্ছে স্বর্গলাভ। উফ অসাধারণ ভিউ।
আর বাকি মাত্র এইটুকু রাস্তা, টেম্পল দেখা যাচ্ছে। আর রাস্তাটা দেখুন কিরকম খাদের ধার দিয়ে 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 গেছে, এইখান দিয়ে কিন্তু দেখুন সবাই যাচ্ছে, আমরাও এগিয়ে যাব। ঠান্ডাতে আমার কথা জড়িয়ে যাচ্ছে, প্লাস ঠান্ডাতে না পিছনের দিকে ঠেলছে হাওয়াটা কিন্তু ঠেলছে, ওই জন্যই শ্রেয়াকে ধরে আছি আমি, শ্রেয়া আমায় ধরে আছে। এই রাস্তাটা দেখুন একবার, আমরা যাচ্ছি। অ্যাট লাস্ট ড্যানকুন পিক আমরা জয় করলাম, দেখুন। অ্যাট লাস্ট এদিকে আস। এখানেও দেখুন এরকম প্রচুর খাবারের দোকান আছে, বসে খেতে পারেন। মানে এত উঁচুতে খাবারের দোকান, নিশ্চয়ই দাম বেশি হবে। নিশ্চয়ই বেশি হবে, হ্যাঁ। বা হয়তো এটাও হতে পারে যে ওরা অনেকটা এনে আগে থেকে সংগ্রহ করে রাখে। হ্যাঁ, সেটা তো করতে হয়, আর যার জন্যই হয়তো দামটা হয়তো বেশি হতে পারে। আর আমরা যাবো এই ওপরে, চলুন যাওয়া যাক। দেখুন একবার ভিউটা দেখুন, মানে রাস্তা দিয়ে আস্তে আস্তে তো আপনাদের ভিউটা দেখাচ্ছিলামই, আর টপে এসে সাংঘাতিক লাগছে। মানে টপে আসার পর এই যে এত কষ্ট করে এলাম, সেটা মনে হচ্ছে সার্থক। আর এখানে সবাই পুজো দিচ্ছেন, এটাই হচ্ছে ফোলানি দেবীর মন্দির। আর সবাই মনে করে এই যে চারপাশের এরিয়া, এই দেবী কিন্তু রক্ষা করেছেন। তো আমাদের ভারতবর্ষের সুন্দরতা কিন্তু এটাই, মানে নানা জাতি আছে, নানা ধর্ম আছে, নানা মতামত আছে, আমি এইটাই বলতে যাচ্ছি। কিন্তু সবাই কিন্তু সেই এক জিনিসটাই মানে, যে কোনো এক দেবী আছেন, কোনো এক দেবতা আছেন, কোনো এক ভগবান আছেন, যিনি সবাই আমাদেরকে রক্ষা করে চলেছেন। এই যে আমরা হেঁটে এতটা উঠলাম, এটা ভগবান ছাড়া কে রক্ষা করবে, তাই না? কিছু হয়ে যেতে পারতো হ্যাঁ। পথ মাঝে, যে কোনো কিছু হতো। বা এই ট্রেকটা এমন কিছু না হলেও যারা বড় বড় ট্রেক করেন, হ্যাঁ, তাদের হ্যাঁ। সত্যি কথাই। কৈলাস দর্শন করেন, বা অনেক কিছু, অনেক বড় বড় ট্রেক হয়, তাদেরও তো ভগবান রক্ষা করেই নিয়ে যান। এবার সেই ভগবানকে কেউ কেউ এই ফোলানি দেবী মাতা নামে ডাকেন, কেউ অন্য কিছু নামে ডাকেন, যে নামই ডাকুক না কেন, সেই তো একজনকেই ডাকছে। আসলে কি হয়, মানে যে কোনো কিছুকেই যদি মন থেকে চাওয়া যায় যে আমি এটা করব বা আমার এটা করা উচিত, তাহলে কিন্তু অনেক কিছুই লক্ষ্য জয় করা যায়। তো মন থেকে সৎ মনে চাইতে হবে, তবে সবই ঠিকঠাক হবে। কি ভিউ দেখুন, দুর্দান্ত ভিউ, দুর্দান্ত। দেখে চোখ সার্থক। পাহাড় আর এত মেঘ করেছে, সেটা যেন কিছু যেন একটা গল্প বলছে, মানে একটা রোমাঞ্চকর গল্প। আর দেখুন প্রচুর শিপস চলে যাচ্ছে, দেখেছো শ্রেয়া? কত শিপ যাচ্ছে। আমাদের যিনি কালী এখানে, সেটাই কিন্তু ফোলানি, দেখুন অনেকটা একই রকম দেখতে। আচ্ছা, এটা কিন্তু আমি স্পেলিংটা দেখলাম POHLANI, অর্থাৎ ফোলানি নয়, পোহলানি, পোহলানি মাতা। আমরা এখন যাচ্ছি কালাটপের দিকে। আর আমরা ড্যানকুন পিক থেকে নেমে এসে এই যে এইখানে কালাটপের জন্য গাড়িটাকে দাঁড় করালাম, মানে গাড়ি দাদা দাঁড় করালেন, আর এইখান দিয়েই কিন্তু ঢুকতে হবে এন্ট্রি। আর আপনাদের বলে দিই, এখান থেকে কিন্তু কালাটপের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার, অর্থাৎ কালাটপের মেন এন্ট্রান্স থেকে কালাটপের দূরত্ব হচ্ছে 3 কিলোমিটার। তো এখানে হেঁটেও যাওয়া যায়, এবার হেঁটে যেতে তো টাইম লাগে, 3 কিলোমিটার তো অনেকখানি, আর গাড়ি করেও যাওয়া যায়। কিন্তু গাড়ি করে যেতে গেলে কিন্তু 200 টাকা আপনাদের টোকেন মতো দিতে হবে। অনেকেই গাড়ি ছেড়ে দিচ্ছে। আর সব থেকে বড় কথা, যারা বড় গাড়ি নিয়ে আসে তাদেরকে গাড়ি তো ছাড়তেই হবে, বড় গাড়ি নট অ্যালাউড, ছোট গাড়ি অ্যালাউ, কিন্তু আপনাকে 200 টাকা এক্সট্রা দিতেই হবে। এটা বলেই নেয়, ড্রাইভারের কিছু থাকে না, এখানেই নিয়ে নেয়। তো যাই হোক, আর আমাদের প্রচণ্ড মাথা ধরেছিল, আমরা কিন্তু চকলেট খেলাম, মানে কিটক্যাট খেলাম, কি যে শান্তি লাগছে, আর কি যে শান্তি লাগছে সত্যি, মানে মাথা ধরাটা অনেকটা কমলো এবং এখন বেশ ভালো লাগছে। আর যারা পাহাড়ে আসবেন, আমি বলবো রেকমেন্ড এটা, হ্যাঁ, যে চকলেট নিয়ে আসবেন, ভালো করে ডার্ক চকলেট নিয়ে আসবেন, আরো ভালো। একদমই তাই। আমরা প্রথমে হাঁটছিলাম, তারপরে লেখা ছিল ডোন্ট ওয়াক অ্যালোন, বিয়ার আছে। আর সব থেকে বড় কথা, দেখতেও পেলাম না কেউ হেঁটে যাচ্ছে, তো ভাবলাম যে গাড়ি করেই যাই। আর বড় গাড়ি এখানে অ্যালাউ নয়, আপনারা যারা বড় গাড়ি নিয়ে আসবেন তাদেরকে এখান থেকে নেমে আবার একটা গাড়ি ধরতে হবে, সেটার আলাদা টাকা, ওই 1600 মতো বোধ হয়, না 1200 কত বললো भैया। यहाँ से अगर बड़ा गाड़ी कोई ले तो कितना पड़ेगा रेट? कहाँ का? मतलब कोई आएगा गाड़ी छोड़ के फिर दूसरा यहाँ का गाड़ी लेगा तो
यहाँ का बड़ी गाड़ी का, बड़ी गाड़ी का 2000 रुपये लेते हैं अंदर जाने अच्छा, छोटी गाड़ी का छोटी गाड़ी का 1500 रुपये लेते हैं ये। अच्छा अच्छा ये तो लोकल गाड़ी है मेरी, तभी जाने दे रहे, बाहर की गाड़ी नहीं जाने देते हैं अंदर। अच्छा 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 क्योंकि यहाँ पे लोकल ट्रांसपोर्ट चलता नहीं ना अंदर के लिए। अच्छा तो ये अच्छा छोटी गाड़ी वाला 1500 रुपये ले रहा है गाड़ी के अंदर जाने के लिए। अच्छा। उससे उसका पर्ची कटवा रहा 1300 रुपये गाड़ी के अंदर लेके जाने का ले रहा है। 3 अच्छा, किलोमीटर का अच्छा, 1300 रुपये ले रहा है अंदर। अच्छा। ऑफ रोड है ना अंदर ही। আমাদের ড্রাইভার দাদা বললেন जी। যে এখানে হচ্ছে 1300 টাকা নেয় ছোট গাড়ির, আর 200 টাকা হচ্ছে ওই পার্চি কাটতে হয় যেটা সেটা, আর বড় গাড়ি নিলে 2000, মানে ওই 1800 আর 200 মেবি। তো এই হচ্ছে ব্যাপার। আর আমাদেরটা এখানকার লোকাল গাড়ি বলেই যেতে দিচ্ছে, আর তাও ছোট গাড়ি বলে, তাই তো? তাও ছোট গাড়ি। ছোট গাড়ি বলে, তো সেটা আবার এক্সট্রা 200 টাকা। এইটা কিন্তু এখন যেটা আমরা উঠছি এটা কিন্তু পুরোটাই জঙ্গলের মধ্যে দিয়ে, পুরোটাই। এই পুরোটা কিন্তু ঘন জঙ্গল, দেখুন দুপাশেই ঘন জঙ্গল, মারাত্মক ঘন জঙ্গল। এই 3 কিলোমিটার কালাটপের কিন্তু পুরোটাই কাঁচা রাস্তা। পাকা করা যাবে না, হ্যাঁ। কারণ কি জঙ্গলের যতই পাকা করে এইগুলো বসে যাবে। হ্যাঁ, এই যে সাইডে দেখছেন জঙ্গলের গাছপালা, এগুলো বসে যাবে। আর এই গাছপালার জন্যই কিন্তু বন্যপ্রাণীরা ভালো আছে। তো সেই জন্যই একটু এরকম রাস্তা, বুঝতেই পারছেন আমরা কত হিলছি আমাদের দেখে। আর সাইডে কিন্তু দেখুন এখানে দেবদারু গাছ, পাইন গাছ, ওক গাছ, এই সমস্ত গাছে ঘেরাই কিন্তু এই জঙ্গলটি। এখানে হিমালয়ান ব্ল্যাক ডিয়ার আছে, ডিয়ার আছে, প্রচুর বন্যপ্রাণী আছে। কিন্তু যারা আপনারা ধরুন গাড়ি একবারে বুক করে আসছেন যে কোনো ট্রাভেল এজেন্ট থেকে বা অমৃতসর থেকে বা যে কোনো জায়গা থেকে, মানে অর্থাৎ ডালহাউসির বাইরে থেকে, হিমাচলের বাইরে থেকে, সেখান থেকে গাড়ি বুক করে আসলে কিন্তু এখানে ঢুকতে দেবে না। এখানে আপনাদেরকে আলাদা ওই 1500 বা 2000 দিয়ে ছোটো বা বড়ো গাড়ি নিয়ে ঢুকতে হবে। আর আমাদের যেহেতু এটা লোকাল গাড়ি, সেই জন্য কিন্তু আমাদের ঢুকতে দিচ্ছে। আর পাশটা দেখাই, দেখুন কি অপূর্ব লাগছে। পুরোটাই মনে হচ্ছে বনে জঙ্গলে ঢুকে গেছি। আমরা এখনো অবধি কোনো জঙ্গল সাফারি করিনি, তবে অনেক প্ল্যান আছে সামনে আগামী দিনে। যা করব সব আপনাদেরকে দেখাবো। আর এটাই আমাদের প্রথম কোনো জঙ্গলে প্রবেশ টাইপের, মানে ছোটোখাটো একটা জঙ্গলে প্রবেশ বলা যেতে পারে। এখানে যে আপনারা এন্ট্রি দিয়ে ঢুকবেন সেইটার কিন্তু ভ্যালিড থাকে, অর্থাৎ ভ্যালিডিটি থাকে 2 ঘন্টা। তো ওই একটা এন্ট্রির জন্য কিন্তু 2 আওয়ার্স। এছাড়াও ভেতরে এখানে গেস্ট হাউস আছে, আপনারা অনলাইন বুক করে আসতে পারেন। আর এমনি এইখানে এন্ট্রি দেয় ট্যুরিস্টদেরকে সকাল 9টা থেকে বিকেল 5টা অবধি। অন্ধকার হয়ে যাওয়ার পর কিন্তু কোনো এন্ট্রি নেই। মানে 5টার পর যদি এখানে অন্ধকার হয় না, আলো থাকে, তবুও 5টার পর এন্ট্রি নেই। আসলে জঙ্গল তো, এখানে আলোটা একটু তাড়াতাড়ি কমে আর যায়। কি হবে, পুরো পাতায় ঢেকে যাবে তো। হুম। আর এমনি দেখুন এখন একটু লাগছে অন্ধকার অন্ধকার, তাই না? পাতার ফাঁক দিয়ে যতটা আলো আসছে হ্যাঁ, রাইট। আমরা গাড়ি করে এসে পৌঁছালাম কালাটপে। এটা হচ্ছে কালাটপের এন্ট্রেন্স। এই জঙ্গলে ঢোকার পর থেকে বারবার একটাই কথা দেখছি সব জায়গায় লেখা, মানে সাইলেন্সটা মেনটেন করতে, কারণ বন্য প্রাণীরা আছে তো, তাদেরকে ডিস্টার্ব না করতে। কালাটপ মানে ব্ল্যাক ক্যাপ। ঘন দেবদারু গাছের জন্য পাহাড়ের চূড়া দূর থেকে কালো টুপির মতো দেখায়, তাই এই জায়গার নাম রাখা হয়েছে কালাটপ। আমরা এখন যেখানে দাঁড়িয়ে আছি সেখানে কিন্তু লুটেরা মুভি শুটিং হয়েছিল, দেখুন আমাদের পিছনে এখানেই হয়েছিল লুটেরা মুভির শুটিং। আর এগুলো কিন্তু হচ্ছে কালাটপের গেস্ট হাউস বা রেস্ট হাউস। এগুলো আপনারা অনলাইন বুক করে আসতেই পারেন। এখানে কিন্তু প্রি বুকিং করলে আপনারা এখানে থাকতে পারেন। এই কালাটপ ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিটি 1958 সালে কিন্তু তৈরি হয়েছিল। হিমাচল প্রদেশের ওয়াইল্ড লাইফ স্যাংচুয়ারিগুলোর মধ্যে এটা কিন্তু ওয়ান অফ দ্য মোস্ট বেস্ট আর গুরুত্বপূর্ণ। এখানেও কিন্তু বেশ ঠান্ডা হাওয়া দিচ্ছে, খুব ঠান্ডা। হ্যাঁ, যেরকম ড্যানকুন পিকে দিচ্ছিল। ড্যানকুন পিকে একটু বেশিই লাগছিল, বাট এখানেও কিন্তু স্টিল আছে ঠান্ডা হাওয়া। আর এখানেও এরকম দেখুন খাওয়ার রেস্টুরেন্ট আছে, স্টল আছে,
আই থিঙ্ক এগুলো তো সব বেশি দাম হবে। অনেক বেশি দাম হবে। সামান্য আমরা যে ড্যানকুন পিকে উঠলাম ওখানেই চকলেটের দাম 40টা 50 বলছে। হ্যাঁ তাহলে সেক্ষেত্রে হবে না দাম বেশি? হ্যাঁ, আর ওনারা বলেই নিচ্ছেন যেহেতু ওপরে, সেই জন্য দামটা একটু বেশি। এই যে কালাটপের গেস্ট হাউসটা, এটা কিন্তু 1925 সালে তৈরি, লেখাই আছে। কালাটপ দেখার পরে আমরা কিন্তু চলে এসেছি গান্ধী চকে। আজকের মতো আমাদের ট্যুর এখানেই শেষ। দাদাকে ছেড়ে দিলাম। আজকে তো যেমন বললাম আমাদের রেট হয়েছে 2500 টাকা, দাদাকে পেমেন্ট করে দিয়েছি। 200 টাকা শুধু কালাটপে এক্সট্রা লাগলো যেহেতু গাড়ি নিয়ে উঠেছি। আর এখন গান্ধী চকের সামনেই একটা মার্কেট আছে, টিবেট মার্কেট, সেটা হঠাৎ শেয়ার চোখে পড়ে যায় সকালবেলা। তো সেখানে আমরা ভিজিট করব বলে এখানেই গাড়িটাকে ছেড়ে দিলাম। আর আমাদের অনেকক্ষণ খিদে পেয়েছে, সেরকম কিছু খাওয়া হয়নি, তাই এখানেই একটা সুন্দর পাঞ্জাবি ধাবাতে চলে এসেছি। শর্মা ধাবা বলে একটা ধাবা আছে যেটা গান্ধী চকে আছে, তার পাশেও আরেকটা ধাবা আছে, সেখানেই আমরা চলে এসেছি। আমরা এখন নেব হচ্ছে ভেজ ফ্রাইড রাইস। 1 প্লেট ভেজ ফ্রাইড রাইসই আপাতত চেয়েছি, যেটার প্রাইস নিচ্ছে 150 টাকা। আর আমরা ননভেজ খুঁজলাম, এখানে ননভেজ রেস্টুরেন্ট একটা আছে কিন্তু বিশাল দাম। আর আরেকটা যেটা আছে সেটা একটু নোংরা নোংরা লাগলো, তাই পরিষ্কার একটা ভেজ ধাবা পেয়েছি, বসে পড়েছি। আপাতত খাওয়া নিয়ে কথা। আমাদের খাবার এসে গেছে, ভেজ ফ্রাইড রাইস। এবারে খেয়ে দেখবো কেমন। ভালো, ভালো খেতে। তেলটা একটু হালকা বেশি, তেলটা বেশি, এটাই বলতে যাচ্ছিলাম, তেলটা হালকা বেশি। তেলটা হালকা বেশি, কারণ প্লেটেও লেগে যাচ্ছে, বাট এমনি ভালো খেতে। আর একটা কথা বলি, এটা কিন্তু এমএসজি ছাড়া, মানে হচ্ছে আজিনামোটো ছাড়া। তাই আজিনামোটো ছাড়াই এত ভালো বানিয়েছে, দারুণ খেতে। আর অনেক সবজি আছে, অনেক কিছু দেওয়া আছে। দেখো স্যালাডও আছে, গাজর আছে, প্লাস আলাদা করে পেঁয়াজ দিয়েছে, যদি লাগে তো নিতে পারো। আমরা 1 প্লেট ভেজ ফ্রাইড রাইস খাওয়ার পর খিদে কিন্তু মেটেনি, তাই আরেকটা প্লেট ভেজ পিস পোলাও নিয়ে নিয়েছি। মানে পিস পোলাও মানেই তো ভেজ। হ্যাঁ, হ্যাঁ, তাই পিস পোলাও নিয়ে নিয়েছি। এটার দাম হচ্ছে 140 টাকা। আমি একটা জিনিস বলবো, আগে বলো না তো। আর এটা খেতেও কিন্তু দারুণ। কেমন, সে খেয়ে দেখেছো? না, আমি না খাইনি। আচ্ছা, আমি একটা কথা বলি, এখানে কিন্তু ভেজে পেঁয়াজ দেয়, এটা দেখো। ও, আমরা ভেজ মানে পুরো পেঁয়াজ ছাড়া, বাট এখানে ভেজে পেঁয়াজ দেয়। ভেজে পেঁয়াজটা দেয়, ঠিক বলেছে। আর এখানে মনে হলো ফ্রাইড রাইসের থেকে পোলাওয়ের পরিমাণটা একটু বেশি, দামেও কম, পরিমাণটাও বেশি। এতক্ষণ বাদে পেটে এই একটু সবজি রাইস পড়ে দারুণ ফিল হচ্ছে। এতক্ষণ মাথা ধরেছিল, পেট খালি, মানে শরীরটা হালকা হালকা লাগছিল, বেশ ভালো লাগছে। এখানে দেখাই একটু, কড়াইশুঁটি আছে, টমেটো আছে, পেঁয়াজ আছে, দারুণ লাগছে। হ্যাঁ, সত্যি টেস্টি, ভালো লাগছে। আর খিদের মুখে না বেশ আরাম লাগছে, তাই তো? স্পাইসি জিনিস না খাওয়াই বেটার খিদের মুখে। খাওয়া দাওয়া শেষ করে এখন আমরা ঢুকছি ইন্ডো টিবেটান মার্কেটে। এটা গান্ধী চকেই আছে, দেখুন কত দোকান, এক্সপ্লোর করা যাক। এই হচ্ছে ইন্ডো টিবেট মার্কেট। আর এখান থেকে কিন্তু শ্রেয়া একটা জিনিস কিনে নিয়েছে। শ্রেয়া কিনেছে হচ্ছে একটা নাইট স্যুট কিনেছি। একটা নাইট স্যুট কিনেছে, দারুণ দেখতে, শিনচানের প্রিন্ট। ও পরলে আপনাদের দেখাবো, দারুণ। আর ওটার দাম বলছিল 800 টাকা, নিয়েছে 700 টাকা। অন্য জায়গায় অনেক দাম বলছিল, কাপড়টা দারুণ কিন্তু, মানে কাপড় অনুযায়ী ওটা অন্যান্য জায়গায় 1100 বলছে, আমরা 700 পেয়ে গেছি, বেশ ভালো। আর এটা বেশ ইউনিক লাগলো, দারুণ লাগলো। আমিও চাই ও এটা পড়ুক, সেই জন্যই বললাম কিনে নাও। আর এটা এখানেই হয়তো পাওয়া যাবে, আর কোথাও হয়তো পাওয়া যাবে না। হ্যাঁ, রাইট। হোটেলে ফিরে গেছি আমরা, তো এখন বাজে হচ্ছে 8:05। আর আজকে রাতে আর আমরা কিছু সেরকম খাবো না, কারণ আমরা অলরেডি বিকেলেই ভালো খেলাম,
মানে পিস পোলাও খেলাম প্লাস ভেজ ফ্রাইড রাইস খেলাম, আপনারা দেখলেন। আমরা দুখানা ক্যাডবেরি কিনে নিয়েছিলাম, কারণ ক্যাডবেরিটাও কিন্তু আপনারা সঙ্গে রাখবেন যারা পাহাড়ে যাবেন। যেরকম ওই ক্যান্ডি বলেছিলাম সেরকম ক্যাডবেরিটাও সঙ্গে রাখবেন। তো আমরা আবার কাল নামবো, অনেকটা উপরে উঠেছি ডালহাউসি, দেখেইছেন। ডালহাউসি থেকে আমরা অমৃতসর এয়ারপোর্ট ফিরে যাব। আমাদের কালকের ফ্লাইট হচ্ছে দুপুর 1:05, আর আমাদেরকে নামিয়ে দেবে কলকাতা এয়ারপোর্ট ওই ধরে নিন 3:30 নাগাদ। আমাদের 1:05 যেহেতু ফ্লাইট, আমাদেরকে মোটামুটি ধরে নিন 3 ঘন্টা আগে কিন্তু এয়ারপোর্ট পৌঁছে যেতে হবে। সেই জন্য আজকের গাড়িওয়ালাকে বলাই আছে, যে ঘোরালো, তিনি চলে আসবেন 5টা নাগাদ আমাদের হোটেলের সামনেই। আমরা কাল 5টা নাগাদ বেরোবো, খুব সকাল সকাল বেরোবো। আর যেহেতু ডালহাউসি থেকে অমৃতসর এয়ারপোর্ট পৌঁছতে প্রায় 5 ঘন্টা লেগেই যাবে, তো 10টা তো বেজেই যাবে। আর যেহেতু অনেকটা আবার ঘুরে ঘুরে নামবো, সেই জন্যই আমরা দুখানা ক্যাডবেরি কিনে নিয়েছিলাম। তো তার মধ্যে ভাবলাম যে এই একটা ডার্ক চকলেট আজকের রাতে এটাই খাবার আমাদের আপাতত, এটা খেয়ে শুয়ে পড়বো। কালকের গাড়িতে যেতে যেতে একটা চকলেট আছে, প্লাস আমাদের কিন্তু বেরোনোর আগে আমাদের কাছে একটা পোহাও আছে, তাই তো শ্রেয়া? ওটা খেয়েই বেরোবো। হ্যাঁ, তো ওটা খেয়েই আমরা বেরোবো। তারপর আমরা জলখাবার বা ব্রেকফাস্ট, যে মেন ব্রেকফাস্টটা, সেটা আমরা ভেবেছি যে কিছু একটা এয়ারপোর্টে ঢোকার আগে কিনে নেব। আবার শ্রেয়া বলছিল এয়ারপোর্টে বসে বসে অনেকে খায়, 400-500 টাকার খাবার খায়, আমরা কিছু কিনতে পারি না, কিনি না, হ্যাঁ কেমন লাগে, তাই আমরা খেয়ে ঢুকবো না, আমরা কিছু একটা কিনে নিয়ে এয়ারপোর্টে ঢুকে সেখানে বসে খাবো। এই হচ্ছে শ্রেয়ার বক্তব্য। যাই হোক, ও খুব টায়ার্ড, ও শুয়ে পড়েছে। আমিও এই ভিডিও ট্রান্সফার করে মানে কাজবাজ করে শুয়ে পড়বো। তো আজকের মতো এখানেই ভিডিওটা শেষ করছি। কালকে থাকবে আমাদের কলকাতা এয়ারপোর্ট ফেরার গল্প। তো এই ছিল আমাদের অমৃতসর, ধর্মশালা আর ডালহাউসির 5 রাত 6 দিনের গল্প। তো আপনারা দেখলেন সবই আমরা কীরমভাবে ঘুরলাম, মানে কোন জায়গায় টাকাটা বাঁচালাম, সেভ করলাম, কিভাবে বাঁচালাম, এবং কি কি সতর্কতা অবলম্বন করতে হবে আপনাদের, সবই তুলে ধরলাম। আশা করি ভালো লেগেছে, আর ভালো লাগলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন। আর অবশ্যই ভিডিওগুলোকে ভালো লাগলে লাইক করবেন এবং শেয়ার করবেন। তো সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন আর ঘুরতে থাকুন। আমি শ্রেয়া, আমি অনিন্দ। আপনারা দেখছেন আমাদের চ্যানেল এক্সপ্লোর গডস ক্রিয়েশন। ভ্রমণ মানে শুধু নতুন জায়গা ঘুরে দেখা নয়, কখনো কখনো নিজের ভেতরটা নতুন করে খুঁজে পাওয়াও ভ্রমণেরই একটা অংশ। এই জায়গাগুলো আমাদের শেখায় ধীরে চলতে, অনুভব করতে। এই যাত্রাটি যদি আপনাদের ছুঁয়ে যায়, লাইক আর শেয়ার করতে ভুলবেন না যেন। এরকম আরো নতুন ভ্রমণের গল্প পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকবেন, কারণ সৃষ্টিকর্তার এই অপূর্ব সৃষ্টি ঘুরে দেখাই আমাদের অভিযান। নতুন পথ, নতুন গল্প, এক্সপ্লোর গডস ক্রিয়েশন।